চাঁদ সম্পর্কে আমরা বাংলাদেশিরা এখনো অনেক কিছু অজানা, কারণ বাংলাদেশের কোনো রকেট নেই, কোনো স্পেস ক্রাফট নেই, মহাকাশ গবেষণা সংস্থা আছে কিন্তু কোনো অগ্রগতি নেই। আচ্ছা, চাঁদে একটি মিশন করতে কত টাকা খরচ হয়? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চাঁদে কিভাবে মানুষ পাঠানো হয় এবং ভারত কিভাবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম খরচে চন্দ্রযান-3 মিশনটি সফলভাবে সম্পূর্ণ করেছিল। চাঁদকে উদ্দেশ্য করে সর্বপ্রথম মিশন পরিচালিত হয়েছিল 1959 সালের 2 জানুয়ারি। এই মিশনের নাম ছিল লুনা 1। এটি ছিল সোভিয়েত ইউনিয়নের একটি মিশন এবং বিশ্বের প্রথম চাঁদে পাঠানো মহাকাশযান। যদিও লুনা 1 চাঁদের পৃষ্ঠে অবতরণ করেনি, শুধু চাঁদের পাশ দিয়ে চলে গিয়েছিল। অ্যাপোলো 8 এই মিশনটি 21 ডিসেম্বর 1968 সালে নাসা কর্তৃক পরিচালিত হয়েছিল। এই মিশনের অধীনে মানুষ অর্থাৎ 3 জন নভোচারী সর্বপ্রথম চাঁদের কক্ষপথে পৌঁছান। তারা হলেন ফ্রাঙ্ক বোরম্যান, জেমস লোবেল এবং উইলিয়াম আন্দার্স। তারা চাঁদের চারপাশে 10 বার প্রদক্ষিণ করেন এবং পৃথিবীর এই ইমেজটি ক্যাপচার করেন। তবে তারা কিন্তু এই মিশনে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেনি। এখানে বলে রাখা ভালো, মানুষ চাঁদের মাটিতে পা রাখে অ্যাপোলো 11 মিশনে 20 জুলাই 1969 সালে। অ্যাপোলো 8 মিশনের মোট খরচ হয়েছিল বর্তমান সময়ের আনুমানিক প্রায় 1.6 থেকে 1.7 বিলিয়ন ডলার। চাঁদে সর্বশেষ পরিচালিত মিশনটি ছিল চন্দ্রযান-3। এটি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা পরিচালিত হয়। চন্দ্রযান-3 মিশনটি 14 জুলাই 2023 সালে উৎক্ষেপণ করা হয় এবং 23 আগস্ট 2023 সালে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। চন্দ্রযান-3 এই মিশনটিতে মোট খরচ হয়েছিল মাত্র 75 মিলিয়ন ডলার, যেখানে রাশিয়ার লুনা 25 মিশনটি 2023 সালেই পরিচালিত হয়েছিল এবং এর মোট খরচ হয়েছিল প্রায় 200 মিলিয়ন ডলার। একটু কম্পেয়ার করা যাক, 2023 সালে চাঁদে একটি ল্যান্ডার পাঠাতে রাশিয়ার খরচ হয়েছিল 200 মিলিয়ন ডলার। ঠিক একই সময়ে একই কাজ করতে ভারতের খরচ হলো 75 মিলিয়ন ডলার। এখন প্রশ্ন হলো, ভারত কিভাবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম বাজেটে চাঁদে একটি সফল মিশন সম্পন্ন করলো? এই বিষয়টা বুঝতে হলে আগে আমাদের জানতে হবে চাঁদে কিভাবে মানুষ বা যে কোনো স্পেস ক্রাফট পাঠানো হয়। এটি শুরু হয় একটি শক্তিশালী রকেট উৎক্ষেপণের মাধ্যমে। এ সময় পৃথিবীর মধ্যাকর্ষ শক্তি থেকে মুক্তি পেতে রকেটটিকে প্রায় প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার গতি অর্জন করতে হয়। রকেট যখন পৃথিবী থেকে 100 বা 200 কিলোমিটার উচ্চতায় পৌঁছায়, তখন রকেট থেকে স্পেস ক্রাফটটি একদমই বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে স্পেস ক্রাফটটি কিছু সময়ের জন্য ইঞ্জিন বন্ধ করে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, আর এইটাকে বলে পার্কিং অরবিট। অর্থাৎ পার্কিং অরবিট বলতে পৃথিবীর নিম্ন কক্ষপথকে বোঝানো হয়। এখানে মহাকাশযানকে অস্থায়ীভাবে কিছু সময়ের জন্য স্থাপন করা হয় চাঁদের দিকে অগ্রসর হওয়ার সঠিক সময়ের জন্য। যখন চূড়ান্ত সময় আসে, তখন স্পেসক্রাফটটির ইঞ্জিন দ্বারা ফায়ার করে চাঁদের দিকে যাত্রা শুরু করে। 1969 সালে অ্যাপোলো 11 মিশনে পৃথিবীর পৃষ্ঠ থেকে শুরু করে চাঁদের পৃষ্ঠে পৌঁছাতে সময় লেগেছিল 4 দিন এবং 2023 সালে রাশিয়ার লুনা 25 মহাকাশযানটির পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে সময় নিয়েছিল 5 দিন। সেখানে ভারতের চন্দ্রযান-3 পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে সময় লেগেছিল 40 দিন। এর কারণ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সবচেয়ে কম বাজেটে প্ল্যানেটারি স্লিংশটের মাধ্যমে চাঁদের কক্ষপথে মহাকাশযান পৌঁছায়। এক কথায় বলতে গেলে প্ল্যানেটারি স্লিংশট হলো গ্রহের মহাকর্ষ শক্তি ব্যবহার করে স্পেস ক্রাফটের গতি বাড়ানো। চলুন দেখে নেওয়া যাক ভারত কিভাবে প্ল্যানেটারি স্লিংশটের মাধ্যমে চন্দ্রযান-3কে চাঁদের কক্ষপথে পৌঁছালো। 14 জুলাই 2023 সালে এলভিএম রকেট ব্যবহার করে চন্দ্রযান-3কে লঞ্চ করা হয়। 15 থেকে 20 মিনিটের মধ্যেই রকেট লো আর্থ অরবিটে পৌঁছে যায়। পৃথিবীর মধ্যাকর্ষ শক্তি অতিক্রম করে চাঁদে যেতে যেই পরিমাণ মহাকাশযানের গতি প্রয়োজন, সেই গতি এলভিএম রকেট দ্বারা অর্জন করা সম্ভব হয়নি, কারণ এলভিএম রকেট তুলনামূলক ছোট এবং কম শক্তিশালী ছিল। লো আর্থ অরবিটে পৌঁছানোর পর চন্দ্রযান স্পেসক্রাফটটি এলভিএম রকেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। এমন অবস্থায় পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা স্পেসক্রাফটটি চাঁদের কক্ষপথে নেওয়ার জন্য প্ল্যানেটারি স্লিংশটের সহায়তা নেওয়া হয়। প্রথমে লো আর্থ অরবিট থেকে
স্পেসক্রাফটের ইঞ্জিন কিছু সময়ের জন্য ফায়ার করে আবার বন্ধ করে দেওয়া হয়, ফলে অরবিটে একটি নাটকীয় পরিবর্তন আসে। স্পেসক্রাফটের অরবিট আগের তুলনায় বেশি দূরবর্তী স্থান পর্যন্ত বিস্তৃত লাভ করে। স্পেসক্রাফট ঘুরে আবার যখন পৃথিবীর কাছে আসে তখন কিছু সময়ের জন্য আবার ইঞ্জিন ফায়ার করে। এতে স্পেসক্রাফটের অরবিট আগের তুলনায় আরও বিস্তৃত লাভ করে এবং আগের মতো ইঞ্জিন অফ করে দিয়ে আবার পৃথিবীর কাছে আসার অপেক্ষা করে। চন্দ্রযান 3 এইভাবে মোট 5 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদে যাওয়ার গতি অর্জন করতে সক্ষম হয় এবং 6বার ইঞ্জিন ফায়ার করে চাঁদের দিকে যাত্রা শুরু করে। চাঁদের অরবিটে যাওয়ার পর স্পেসক্রাফটের গতি কমানোর প্রয়োজন হয়। পৃথিবী থেকে যেইভাবে গতি বাড়ানো হয়েছিল ঠিক তার উল্টো প্রসেসে গতি কমানো হয়, অর্থাৎ গতির দিকে ইঞ্জিন ফায়ার করে স্পেসক্রাফটের গতি কমানো হয়। গতি কমিয়ে যখন একটি স্থিতিশীল অবস্থায় আসে তখনই সামনে আসে ল্যান্ড করার বিষয়। অবশেষে চন্দ্রযান 3 23 আগস্ট 2023 সালে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করতে সক্ষম হয়। প্রিয় ভিউয়ার্স, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, চন্দ্রযান 3 লঞ্চ করার পর থেকে চাঁদে ল্যান্ড করা পর্যন্ত সময় লেগেছিল 40 দিন। এত বেশি সময় লাগার কারণ ভারত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম টাকা খরচ করে প্ল্যানেটারি স্লিংশটের মাধ্যমে চন্দ্রযান 3কে চাঁদে পাঠায়। চাঁদে বা মঙ্গল গ্রহে যে কোনো স্পেসক্রাফট বা রোভারকে পৃথিবী থেকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয় দেখতে চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে অথবা এন্ড স্ক্রিনে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিজয় বিজ্ঞান পরিবারে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।